এতক্ষণে আপনারা আশা করি বুঝে গেছেন আজকে ঠিক কি নিয়ে আলাপ করতে যাইতেছি। যে ঠিকই ধরেছেন, আজকে কোটা নিয়ে কিছু কথা শেয়ার করতে চাইতেছি। আবার কোটা নিয়ে মাঠ গরম হইতেছে, এর সাথে সরকারি চাকরিতে আবেদনের বয়স সীমা 35 করার দাবিও যুক্ত হয়েছে। আমার অনেক ক্ষুদ্র ভ্রাতা কইছে যে দাদা এটা নিয়ে কথা বলেন, এরা একসাথে মাঠে নামার ঘোষণা দিয়েছে। ফলে এই ইস্যুতে আবারও মাঠ গরম হইতে যাইতেছে। যদিও বাংলাদেশে এমনিতেই কাঁঠাল পাকা গরমে আর গ্রামে উন্নয়নের প্রচন্ড জোয়ারে, মানে প্রচন্ড লোডশেডিং এ আপনারা আধা সেদ্ধ অবস্থা দিন পার করতেছেন। এর মধ্যে কোটা নিয়ে নতুন কইরা মাঠ গরম হইয়া আবার গরম বেশি পড়ে কিনা সেটা আবার বড় কথা। যাই হোক, এই ঘটনায় অনেক ইন্টারেস্টিং বিষয় আছে, কি সেটা আসলে বুঝে নেই। তার আগে আজকে এক জাউরা নিয়ে আলাপ সেরে নেই। জাউরা এবং জাউরা প্রতিষ্ঠান। দেখেন সার্কাস। আপনার লাইফের প্রথম প্রেম? প্রথম প্রেম যখন আমি ক্লাস 8-এ পড়ি তখন। সেই প্রেম যেটা ওয়ান সাইডেড, কখনো বলা হয়নি, আজকে তাকে আমাদের মাধ্যমে বলতে পারবেন? আচ্ছা, প্রেম লাইফ না সিঙ্গেল লাইফ, আপনার এক্সপেরিয়েন্সে কোনটা বেটার আপনার কাছে? বোথ। এই সার্কাসে বিজ্ঞাপনটা দেখেন, এটা সাহেব একটু বড় করে দেখে দেন কার বিজ্ঞাপন দিতেছে। আঙ্কারে প্রথম আলো, ডাবর, এই প্রথম আলো, লেট, কালচারাল মাফিয়া, ছায়ানট, সবারই একটাই কৌশল। প্রথমে মাইয়ার মধু ফেলে, তারপরে ওই মধুর আকর্ষণে পোলারা আসে। এই মাইয়া ক্লাস 8 থেকে প্রেম করে। তো এই গল্প শুনাইতেছে, শোনাক, অসুবিধা নাই। কিন্তু ডাবর, এর মধ্যে ডাবর কেন? হ্যাঁ, মতিউর রহমান, ডাবর একেবারে পশ্চাৎ দেখান দেয় দেবো। এই মাইয়া তোমাকে না কইছি না যে ইন্ডিয়ান পণ্য থেকে দূরে থাকবা, কানে কথা যায় না, কুরকুরানি বেশি। কুরকুরানি ওষুধ করে আমার কাছে আছে। বাংলাদেশে যদি করে কন্যা খাইবার চাও, গণমানুষের বিরুদ্ধে দাঁড়াবে না, দিন একরকম করে থাকবে না। আর এই যে সাহেব প্রথম আলোর ছবিটা আর একবার দেখান তো, যে দোরাই স্বামীর লগে নিকা বসিচ্ছে, চুক্তি করিচ্ছে। এরকম কত চুক্তি যে আছে প্রথম আলোর ইন্ডিয়ার সাথে কে জানে। বাংলাদেশ ধ্বংস করার মিডিয়া কারিগর দুটা, একটা মতিউর রহমান আর একটা ডেলি স্টার মাহফুজা নাম। এরাই 111 ঘটায় হাসিনারে আনছে। যেদিন হাসিনা পড়বে সেদিন প্রথম আলো আর ডেলি স্টার অফিসে দখল না লাগবে কলে পাঁচা লাথি দিয়ে সব কটার বাইর করে দিবেন। তারপরে কি করা লাগবে আমি কয়ে দেবো। এই দুইটাই জাউরার জাউরা। এই দেন তো এটা দেন, ঠকাস ঠকাস করে মেরে দেন। আর ওই যে ভারত বন্ধু পাইলাম কয়টা, আর একটা পাইলাম, তাই না? হ্যাঁ, আগের গুলার সাথে দেখান। অপূর্ব, জান্নাতুল পিয়া, মেজাবিন, আব্দুল নুর তুষার আর এ তানজিন তিশা। এখন আমার ক্ষুদ্র ভাতারা কবে যে মায়াদের বয়কট করলে বাকি থাকবে কে? কেউ তো বাকি থাকবে না, না থাকাই তো উচিত। হ্যাঁ, এই বালগুলোর দেখা লাগবে কে? না আছে চেহারা, না আছে ফিগার, না জানে অভিনয়। এই যে জান্নাতুল পিয়া, ফিগার তো সরিষার তেলের বোতলের না কার। হ্যাঁ, তো দেখেছে, ছবি দেখেছে, জায়গা মতো দাঁড়াইছে আর কি। হ্যাঁ, ড্যাডি অফ দ্য নেশনের। হ্যাঁ, তো দেখবাই যখন তখন মার্গট রবি দেখবা, গ্যাল গাডেদের দেখবা, স্কারলেট জোহানসনের দেখবা। হ্যাঁ, এইসব জোলের দেখার দরকার আছে। এখন ক্ষুদ্র ভাতারা কবে দাদা আপনি কে করে জান্নাতুল পিয়া ফিগার দেখেছেন? দেখেছি, শুধু দেখি না, ম্যাপেও লিছি। বাংলু সেকুলারেরা ওই যে প্রগতিশীলতা বেছে না, এরা গ্ল্যামার বেছে। প্রগতিশীলতার এদের গ্ল্যামারের দেবো। আর এটাই রাজনীতি। যাই হোক, কোটা প্রসঙ্গে আসি। কার্ল রানির ক্ষমতার চরিত্র এবং তার দেশ শাসনের ধরন বোঝার জন্য এই ঘটনাটা একটা অতি উৎকৃষ্ট উদাহরণ। কার্ল রানির তো গুণের শেষ নাই। এই ঘটনায় তার কিছু পুরানা গুণ আবার নতুন করে প্রকাশ পাইতেছে। এই কার্ল রানির কর্তৃত্ববাদী শাসনের কথা গোটা দুনিয়া জানে। হাসিনা 15 বছর শাসন আমলে অনেকবারই তাদের বেকায়দায় পড়তে হয়েছে। জনগণের দাবির মুখে তার অবস্থান পরিবর্তন করতে বাধ্য হয়েছে বেশ কয়েকবার। যেমন নিরাপদ সড়ক আন্দোলনে সড়ক আইনের কিছু সংস্কার হয়েছিল, বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ভ্যাট আদায় বাতিল হয়েছিল এবং সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করা হয়েছিল। হ্যাঁ, কিন্তু অবাক করা বিষয় হলো যেগুলো সবগুলাই আবার ধীরে ধীরে ফেরত আসতেছে। আপনি কুত্তার লেজ যদি 100 বছরের চুঙ্গার মধ্যে বইরা রাখেন না, তো তারপরে যখনই ছেড়ে দিবেন আবার দেখবেন পাকা হয়ে গেছে। বিশ্বাস না, ট্রাই করে দেখতে পারেন। অবশ্য ট্রাই করার দরকার নাই, লিগের দিকে তাকাইলে এটা বুঝবেন। এই লিগ হইতেছে কুত্তার লেজ। তো এই জন্য কুত্তার সাথে এদের এত ভাব ভালোবাসা হয়, বুঝছাও? ওই যে পোলাটা দেখেন না, ওই যে হাসিনা পোলা, হ্যাঁ, ও কুত্তা প্রেমী। হ্যাঁ, কুত্তা লিয়ে বসে থাকে। কুত্তাটা কলে সুন্দর আছে। তো যাই হোক, ওই জনগণের আন্দোলনের মুখে এগুলো যেগুলো মেনে নিছে বলে এতদিন আপনারা মনে করছিলেন, তা সবই কিন্তু একের পর একটা এখন ফেরত আসতেছে। আন্দোলনের মুখে কাউয়া কাউয়া কাদের, ওই যে কাউয়া কাউয়া সব জোরে দেন, আরো জোরে দেন, আরো জোরে দেন, কান পাড়ে দেন। হয়েছে। ওই যে সড়ক আইনে কইছিল না, যে সড়ক আইনে যে কঠিন কঠিন বিধানগুলোর যুক্ত করার ঘোষণা দিছিল না, সেগুলো ইতিমধ্যে শিথিল করা হয়েছে। কিন্তু জানেন, উচ্চ আদালতে ভ্যাট প্রত্যাহারের ঘোষণা বাতিল হয়েছে। সবশেষে কয়েকদিন আগে উচ্চ আদালত সরকারি নিয়োগের ক্ষেত্রে এই মুক্তিযোদ্ধা কোটা বাতিল সংক্রান্ত পরিপত্রে অবৈধ ঘোষণা করছে। মানে হইল হাসিনার তার লেসপেন্সারদের মুখের কথার কোনো দাম নাই, ওর গুয়া দিয়ে রক্ত আর মুখ দিয়ে মিশা কথা বলে। আপনি শয়তানরে বিশ্বাস করতে পারেন, কিন্তু এদের বিশ্বাস করলে চিরতরে ধরা খেবেন। শয়তানও ওদের গরু মানে,
কিন্তু আমরা ঠিকই ওদের জারুমি ধরে ফেলতে পারি। যাই হোক, কোটায় আবার ফিরে আসি। স্বাভাবিকভাবে এই রায়ের পরে সমাজে প্রতিক্রিয়া শুরু হয়েছে, দেশে বিভিন্ন শিক্ষাঙ্গনের প্রতিবাদী মিছিল মিটিং আবার শুরু হইতেছে। তো এবার আসেন একটু আগে ফিরে আসি, অনেকে হয়তো জানেন না কোটা সংস্কার আন্দোলন সম্পর্কে, একটু ফিরে দেখি। আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পরে যে কয়টা গণদাবি তাদেরকে পিছু হতে বাধ্য করছিল, তার মধ্যে অন্যতম ছিল কোটা বাতিলের দাবিতে আন্দোলন। কিন্তু আন্দোলনটা কোটা বাতিলের দাবিতে করা হয় নাই, কিন্তু তারা শুরু থেকে চাইছিল কোটা সংস্কার। কোটা বাতিল আর সংস্কার এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্যটা মনে রাখতে হবে। আন্দোলনের নামই ছিল কোটা সংস্কার আন্দোলন, কিন্তু আন্দোলন যখন সারা দেশে ছড়ায় পড়ে, সরকার অন্য অবস্থান থেকে সরে আসতে বাধ্য হয়। কাটালানি সবকিছুতে ক্রেডিট নেওয়ার অভ্যাস আছে, তাই তখন সে কোটা বাতিলই করে দিয়েছিল। তখন আন্দোলনকারীরা ভাবছিল, আরে বা চাইলাম সংস্কার করে দিল বাতিল, হ্যাঁ চাইছিলাম পিস্তল দিল কামার। কিন্তু এখন আবার হাইকোর্টের রায়ের মাধ্যমে কোটায় বাতিলকে অবৈধ ঘোষণা করে বহাল রাখার আদেশ দেওয়া হয়েছে। জার্মানিটা দেখেছেন? ফলে কোটা নিয়ে আবার আন্দোলন শুরু হইতেছে। এই বিষয়ে আমরা আজকে বিস্তারিত কথা বলার চেষ্টা করব। আদালতের মাধ্যমে নানা ইত্রামির বাস্তবায়ন এই আমলে প্রায় শিল্পের পর্যায়ে পৌঁছে গেছে, হাসিনা নিয়ে গেছে। এক একটা হারামি কোর্টকে, হাইকোর্টকে পুরাই মুজিব কোর্ট বানাই ফেলছে। এই দেখেন, ডেইলি স্টারের বিশাল প্রগতিশীলটারে আস্তে আস্তে জামিন দিয়ে দিছে, বুঝছাও? এটা একটা শিশু নির্যাতন। এটা নিয়ে এর আগে একটা ভিডিওতে কথা কইছিলাম, কিন্তু এই যে ভিডিওটা আদালতের ক্রিমিনাল অ্যাক্টিভিটির এইটা একটা নিদর্শন হয়ে থাকলো। সময় মতো ওদের ধরা হবে, এটা নিয়ে এখন আর বিস্তারিত কইলাম না। যাই হোক, কোটা প্রসঙ্গে বিস্তারিত করার আগে 2018 সালে শুরু হওয়া এই আন্দোলনের পটভূমি আমরা একটু দেখে নিই, কারণ এখনকার অনেক যুবক তরুণ সেই সময় আরো অনেক ছোট ছিল, হয়তো পুরো বিষয়টা এখনো জানেন না। আসলে এটা আবার দেখে নিই। হাসিনার পোশাক উত্তাগুলা যত উন্নয়নের ঢোল বাজাক না কেন, সীমাহীন বেকারত্বের ফলে তরুণদের মনে ব্যাপক অস্থিরতা, হতাশা আর ক্ষোভ আছে। এর মধ্যেও তারা দেখবেন যে খাইয়া না খাইয়া একটা চাকরির জন্য দিন রাত চেষ্টা করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে যে বিশাল লাইন দেখা যায় না, এটা নিয়ে কিন্তু অনেক ট্রল হয়। কিন্তু একটা চাকরি ছাড়া যার জীবন অন্ধকার, পরিবারের সদস্যদের দায়িত্ব যার কাঁধে, যার প্রেমিকার বিয়ে হয়ে যাবে, নিজের ক্যারিয়ার ঠিক না হইলে, তার বাস্তবতা তো আমরা অনেকে বুঝতে পারবো না। একটা দেশে উচ্চ শিক্ষা নিয়ে সবাই জ্ঞান চর্চার দিকে যাবে না, উচ্চ শিক্ষায় চাকরি না, প্রধান হওয়া উচিত যে জ্ঞান। কিন্তু আমাদের দেশে সমাজে কেউ গাছতলায় আর কেউ পাঁচতলায় যাবে, যেটা কি দিয়ে নির্ধারিত হয়? জ্ঞান দিয়ে নির্ধারিত হয় না, এটা ঠিক হয় ধান্দা দিয়া, সাটার ধান্দা, সাটার যোগ্যতা, মামা খালুর দৌড়, এগুলো দিয়ে ঠিক হয়। তাই একটা সাধারণ ছাত্র পড়ার পাঠ চুকায় ফেলার আগেই বিসিএস এর দিকে ঝুঁকে, তাতে ক্ষমতার সুবিধা নেওয়ার চাইতে একটা নিরাপদ জীবন চাওয়ার বাসনায় বেশি থাকে, অন্তত প্রথম দিকে। কিন্তু এই সরকারি চাকরি যখন গোপালী কোটার দ্বারা বন্টন করে দেওয়া হয় লিগেল লোকদের মধ্যে, তখন আসলেই হতাশা হয় স্বাভাবিক। আর এই হতাশা থেকে যৌক্তিক একটা আন্দোলন শুরু করছিল সাধারণ ছাত্রছাত্রীরা। পরে সেই কোটা সংস্কার আন্দোলন দেশ জুড়ে শিক্ষার্থীদের মধ্যে বিস্তৃত হয়েছিল। বাংলাদেশের বেকারত্ব, বিশেষ করে শিক্ষিত বেকার, এটা বড় সমস্যা। প্রায় 4 কোটি তরুণ বেকারত্বের অভিশাপে নিপীড়িত। এই হতাশ তরুণদের আন্দোলন দমন করতে ছাত্রলীগের আক্রমণ, পুলিশের মামলা, নির্যাতন, আদালতের রিমান্ড এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিপীড়ক বান্ধব অবস্থান গ্রহণে দিন দিন আন্দোলনকে আরো প্রবল করে তুলতে থাকে। এর সাথে যোগ হয়েছিল আন্দোলনকারী নারী শিক্ষার্থীদের উপরে যৌন আক্রমণ। শহীদ মিনারে ছাত্রলীগ একাধিকবার আক্রমণ করছে কোটার বিরুদ্ধে সংগঠিত হওয়া সাধারণ ছাত্রদের উপরে, এমনকি শিক্ষকরাও তার হাত থেকে রক্ষা পায় নাই। যাই হোক, কোটা সংস্কার আন্দোলন বাংলাদেশের সব ধরনের চাকরির ক্ষেত্রে কোটার ভিত্তিতে নিয়োগের যে প্রচলিত ব্যবস্থা, সেইটা সংস্কারের দাবিতে সংগঠিত হয়েছিল এবং এটা দ্রুত সারা দেশে ছড়াই পড়ছিল। 1972 সাল থেকে চালু হওয়া কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে চাকরি প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীদের বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতৃত্বে 2018 সালের জানুয়ারি থেকে ধারাবাহিকভাবে বিক্ষোভ এবং মানববন্ধন কর্মসূচি পালন করতে শুরু করে। অবশেষে লাগাতার আন্দোলনে শিক্ষার্থীদের অভূতপূর্ব অংশগ্রহণের ফলে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে 46 বছর ধরে চলা কোটা ব্যবস্থা বাতিল ঘোষণা করতে বাধ্য হয় হাসিনা। চাকরিতে কোটা প্রবর্তনের পটভূমি যদি দেখি, তাহলে দেখা যাচ্ছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সর্বপ্রথম 1972 সালে সরকারি চাকরির ক্ষেত্রে কোটা ব্যবস্থা প্রবর্তন করা হয়। সেই সময় মেধা তালিকার 20% বরাদ্দ রেখা, 40% জেলা ভিত্তিক, 30% বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জন্য এবং 10% যুদ্ধে ক্ষতিগ্রস্ত নারীদের জন্য বরাদ্দ দেওয়া হয়। ফলে এই মেধার অবমূল্যায়ন শুরু থেকেই ছিল, এটা দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু কোটার মাধ্যমে কিভাবে বৈষম্য বাড়ানো হয়েছে, আসেন সেটা একটু দেখি। যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে যে নিবন্ধিত মুক্তিযোদ্ধার সংখ্যা 2 থেকে 2.5 লাখ, অর্থাৎ 1000 মানুষের মধ্যে মুক্তিযোদ্ধার সংখ্যা 1.2 জন বা 1.5 জন, যা সমগ্র জনসংখ্যার 0.12 থেকে 0.15%। 0.12% মুক্তিযোদ্ধার জন্য কোটার পরিমাণ 30%, যা হাজারে রূপান্তর করলে দেখা যায় 1000 জনতার মাঝ থেকে 1 থেকে 1.5 বা 1.5 জন মুক্তিযোদ্ধার পরিবারের জন্য কোটার পরিমাণ 300। কিন্তু উল্টা দিকে মুক্তিযোদ্ধা নিয়ে আওয়ামী লীগের প্রচার করার প্রত্যেকটা জিনিস ভুয়া। মুক্তিযোদ্ধা শহীদের সংখ্যা ভুয়া, মুক্তিযোদ্ধার সংখ্যা ভুয়া। এই সংখ্যা তো ভূতের গল্পের রাক্ষসের মতো দিন দিন বাড়ে। এই বিষয়ে আমার বইতে আমার কিন্তু বিস্তারিত লিখছি। যাই হোক, বর্তমানে বাংলাদেশের বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রে 55% বেশি কোটা আছে, যার মধ্যে মুক্তিযোদ্ধা কোটা 30%, জেলা ভিত্তিক কোটা 10%, নারীদের জন্য 10% এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য 5%। তবে নিয়ম অনুসারে এই সমস্ত কোটার যোগ্য প্রার্থী না পাওয়া গেলে 1% প্রতিবন্ধীদের জন্য বরাদ্দের বিধান আছে। সংবিধান অনুসারে কোটা কিন্তু অসাংবিধানিক।
কিভাবে? কারণ সংবিধানের 19-1, 29-1, 29-2 অনুচ্ছেদ সমূহে চাকরির ক্ষেত্রে সকল নাগরিকের সমান সুযোগের কথা বলা হয়েছে। এই পরিসংখ্যান থেকে সহজে বুঝতে পারা যাচ্ছে যে কোটা সংস্কার আন্দোলন কতটা ন্যায্য ছিল। আর এইটারে চেতনা বিরোধী বইলা সবাইকে জামাত শিবির ট্যাগ দিয়া অকথ্য নির্যাতনের লাইসেন্স দিছিল ছাত্রলীগকে। ডুগডুগি মতিয়া, ওই যে ডুগডুগি শব্দ দেন, হ্যাঁ তো কিন্তু মুজিবের চামড়া দিয়ে ডুগডুগি বাজাতে চেয়েছিল। এই মতিয়া তাদেরকে রাজাকার বলে ঘোষণা দিছিল। এই আন্দোলন থেকেই জন্ম হয়েছে গণ অধিকার পরিষদের, যার নেতা নুরুল হক নুরু। নুরুল হক নুরু হচ্ছে সাবেক ছাত্রলীগ নেতা এবং শেখ হাসিনাকে আম্মা ডেকে রাজনীতি শুরু করছিল। শুনে, আমি ছাত্রলীগের কর্মী ছিলাম না, শুধু ছোটখাটো একটা নেতাও ছিলাম, হলের পোস্টেড ছিলাম। 2.5 বছর বয়সে আমার মা মারা যায়, আর আমার ছোট ভাই এখানে এসেছে, ওর বয়স ছিল তখন 1 বছর। আমার মায়ের, এটা আমি যতটুকু মনে করতে পারি, আর আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রী এতদিন টিভিতে আমি ওভাবে দেখতে পাইনি, কিন্তু আজকে দেখে আসলে আমার মনে হয়েছে যে তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি কিছুটা দেখতে পেয়েছি। এরকম একটা জিনিস। যাই হোক, ছাত্রলীগ হিসেবে রাজনীতি শুরু করলে কোটার দাবিতে সোচ্চার হওয়ার পরে প্রায় নিয়মিত তাকে ছাত্রলীগের হাতে আক্রান্ত হইতে দেখা যেত। ছাত্রলীগের মাইক খাইতে 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 পোলাটা নেতা হয়ে গেল। যাই হোক, এটা নিয়ে ভিডিও করছি, এটা আর বেশি কিছু কই না আর কি। হ্যাঁ, তা আমি যা মূল্যায়ন করছিলাম সেই মূল্যায়নকে আমি এখনো সঠিক বলে মনে করি। পোলাটা বড় হয়ে সুলতান মনসুর হবে, ওটা নিয়ে কথা না কই, আমরা কোটার বিষয়ে থাকি আর কি। ওই আন্দোলন চলার সময় ডুগডুগি মতিয়া যখন ওদের রাজাকারের বাচ্চা বলছিল, আর তখন আন্দোলনের নেতারা শেখ মুজিবের সব উচ্চা কইরা ধরে আবেগে প্রতিবাদ করছিল। তখন বিবিসি একটা সংবাদ করছিল, তাতে প্রশ্ন করা হয়েছিল যারা এই আন্দোলনের মূল সংগঠন তাদের রাজনৈতিক পরিচয় কি। নূর কইছিল যে তাদের অনেকে বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন বা আছেন, কিন্তু আন্দোলনটি সম্পূর্ণই অরাজনৈতিক। এটা বলে অরাজনৈতিক আন্দোলন, এদের রাজনীতি এটাই ওই বুঝে না, ওই এখন রাজনীতি করে। কোটা সংস্কার বা কোটা বাতিলের আন্দোলন যে রাজনীতি, সেটা দেশে কইতেছে এটা অরাজনৈতিক। চিন্তা করো, এই কয় যে আমি আগে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম, এখন কোনো দলের সঙ্গে নাই, অন্য অনেকে হয়তো অন্য কোনো দলের সঙ্গে থাকতে পারেন, কিন্তু আমাদের আন্দোলন একেবারে অরাজনৈতিক। এর পেছনে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র নাই। যদি থাকতো তাহলে আমরা অনেক আগে সহিংসতার পথ বেছে নিতে পারতাম, কিন্তু আমরা শুরু থেকে একেবারে শান্তিপূর্ণ উপায়ে আন্দোলন করতেছি। তার মানে রাজনীতি মানে সহিংসতা। ওই কয় তুই তো এখন রাজনীতি করে, তুই কি সহিংসতা করে? তো পরে যখন প্রশ্ন করা হয় তাদের আন্দোলন যদি এতটাই অরাজনৈতিক হবে, তাহলে মিছিলে কেন তারা শেখ মুজিবুর রহমানের ছবি বহন করে? মানে শেখ মুজিব অরাজনৈতিক, কেউ চাও? তখন এই নূর কইছিল যে বঙ্গবন্ধু হচ্ছেন বাংলাদেশের স্থপতি। এটা যদি কেউ সামনাসামনি স্বীকার নাও করে, মনে প্রাণে কিন্তু বিশ্বাস করে। তার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, তিনি বৈষম্য মুক্ত সমাজের স্বপ্ন দেখছেন। আমরাও বৈষম্য দূর করার আন্দোলন করছি, সেই জন্যই আমরা তার ছবি নিয়ে মিছিল করিচ্ছি। বুঝেন অবস্থা? বৈষম্য মুক্ত মহান নেতার আমলে মানুষ না খেয়ে মরছে। ৭৪-এর দুর্ভিক্ষ কি এমনি হয়েছে? আমরা বানাই কই? বাসন্তের জাল পড়া ছবি কি মিশা? এই বুঝ নিয়ে রাজনীতি করে, তাহলে আপনি তারা কি করবেন? ফলে এই আন্দোলন যে সফল হবে না, এটাই স্বাভাবিক। কেন এটা সফল হইতো এটা পরে আবার একটু করার চেষ্টা করুন। ওই সময় নূরের সাথে যোগাযোগের চেষ্টা করছিলাম, কথা বলার চেষ্টা করছিলাম, পাত্তাই দেয় না, কথাই কয় না, এতই রোয়াবর। বিবিসি তখন লিখছিল, আমরা দেখেছি একটি রাজনৈতিক ইস্যুর আন্দোলনে ছাত্ররা রাজনৈতিক নেতার ছবি নিয়ে মিছিল করছেন। বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাসে এমন নজির সম্ভবত এটাই প্রথম ছিল। শাহবাগে ছাত্রদের বড় বড় মিছিলগুলোতে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কার দাবি করা হয়েছিল। তাতে অনেকের হাতেই ছিল বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতা এবং প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ছবি। শুধু তাই না, আন্দোলনকারীদের মুখে শোনা যাচ্ছিল জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান, যেটি আসলে সচরাচর বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং তাদের অনুসারী সংগঠনগুলোর সমাবেশে শোনা যায়। যাই হোক, কোটা তো আবার ফিরে আসলো কিভাবে সেটা দেখি। 2018 সালের 4 অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি দপ্তর, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বিভিন্ন কর্পোরেশনে চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান কোটা পদ্ধতি সংশোধন করে পরিপত্র জারি করে। ওই পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে 2021 সালে রিট করে চাকরি প্রত্যাশী এবং মুক্তিযোদ্ধার সন্তান ওহিদুল ইসলাম সহ 7 জন। আপনাদের হয়তো মনে আছে, কোটা সংস্কার আন্দোলন চলার সময় এই আন্দোলনের বিরুদ্ধে একটা অংশ সক্রিয় হয়ে ওঠে। বেগম মালিক, প্রজম মল্লিক, মুক্তিযুদ্ধের সন্তানদের বিভিন্ন সংগঠন নানা নাম ধরে কর্মসূচি দিতে থাকে। যাই হোক, আইনজীবী রাজমে মিডিয়াকে বলে যে 2018 সালের পরিপত্র আইনগত কর্তৃত্ব বহির্ভূত এবং বাতিল ঘোষণার ফলে 9ম থেকে 13তম গ্রেডে 30% মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল হল। এ বিষয়ে আমাদের আসিফ নজরুল ভাই এই কলাম লিখছেন। তাদের লিখছেন যে বাংলাদেশের সংবিধানের অন্যতম মূলনীতি হচ্ছে সাম্য, সুযোগের সমতা এবং বৈষম্যহীনতা। সমতার নীতি কিছু ক্ষেত্রে ব্যতিক্রম অনুমোদন করে প্রায়োগিক সমতা নিশ্চিত করার স্বার্থে। সমতার এই দর্শনের বিভিন্ন প্রকাশ আমাদের সংবিধানেও রয়েছে। যেমন সংবিধানের 29 অনুচ্ছেদে বলা আছে, নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশ যাতে সরকারি চাকরিতে উপযুক্ত প্রতিনিধিত্ব লাভ করতে পারে সেজন্য বিশেষ বিধান প্রণয়ন করা যাবে। এই বিধান বলে নাগরিকদের অনগ্রসর অংশের জন্য সরকারি চাকরিতে কোটার বিধান করা অসাংবিধানিক হবে না। কোটা বিষয়ে সমাজের তীব্র অসন্তোষ শুরু হয়। কারা এই অনগ্রসর শ্রেণী, এর উপযুক্ত প্রতিনিধিত্ব মানে কি, এইসব প্রশ্ন। কোটা নিয়ে অতীত ও বিদ্যমান এই বিতর্ক মূলত মুক্তিযোদ্ধাদের, এমনকি তাদের সন্তান নাতি নাতনিদের জন্য কোটার বিধান কেন্দ্রিক। মুক্তিযোদ্ধারা কি সমাজের অনগ্রসর অংশ? তিনি প্রশ্ন তুলছেন। এদেশের তৎকালীন এলিট পরিবারগুলো সহ সমাজের সর্বস্তরের মানুষ মুক্তিযুদ্ধ করছিলেন, তারা ঢালাও ভাবে অনগ্রসর হন কিভাবে, বা তারা কতটুকু সুবিধা পেতে পারেন? এটা একটা জরুরি প্রশ্ন। অন্যায় সুবিধা দেওয়া হলে মুক্তিযুদ্ধের প্রতি সম্মান মর্যাদা কোনটাই বাড়বে না, এটা আমরা সবাই মানি। তিনি বলেন এই কোটার এই আধিক্য সমাজের সীমাহীন বৈষম্য সৃষ্টি করেছিল। উদাহরণ হিসেবে উনি একটা উদাহরণ দিচ্ছেন। 2006 সালে সম্পন্ন হওয়া
25তম বিশেষ পরীক্ষায় মেধা ভিত্তিতে নিয়োগ পাইছিলেন প্রথম 228 জন, বাকিদের অযোগ্য ঘোষণা করে চাকরি দেওয়া হয়নি। অপরদিকে বিভিন্ন কোটার কল্যাণে 1611তম হয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়, 5104তম হয়ে প্রশাসন, 5377তম হয়ে কেউ কেউ পুলিশ ক্যাডারে চাকরি পাইছিলেন। আর একটা বিস্ময়কর বিষয় হলো, এত ব্যাপক হারে কোটা যাদের জন্য সংরক্ষণ করা হয়েছিল তারা কোটা সমসংখ্যক পদে নিয়োগ পরীক্ষায় পাশও করেনি কখনো। এই কারণে 28তম থেকে 31তম বিসিএস এ 3162টা পদ শূন্য ছিল। অথচ সম্মিলিত মেধা তালিকার উপরের দিকে অবস্থান করে অনেকে চাকরি পান নাই। কোটা ব্যবস্থা পুনরায় চালুর বিবেচনা করতে গেলে সরকারকে অবশ্যই এই নৈরাজ্যকর চিত্রগুলো ভাবতে হবে। মুক্তিযোদ্ধার ভুয়া সার্টিফিকেট নিয়ে যারা বা যাদের সন্তানেরা চাকরিতে ঢুকেছেন তাদের সবাইকে চিহ্নিত করে বরখাস্ত করতে হবে। সরকারি চাকরির নিয়োগে সব ধরনের দুর্নীতি এবং স্বজনপ্রীতি কঠোরভাবে দূর করতে হবে। তো কেন এই ধরনের আন্দোলনের কোনো ভবিষ্যৎ নেই? কোটা আন্দোলন খুবই ন্যায্য, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু কথা হলো এটা আপনি কার কাছে দাবি করতেছেন? একজন ফ্যাসিস্টের কাছে আপনি যখন আপনার অধিকার চাইবেন তখন তো সে নিজেকে আরো শক্তিশালী মনে করবে, সেটাই তো তার বৈধতার উৎস হয়ে যায়। এই আন্দোলন যখন চলে তখন বিরল হইলেও কেউ কেউ এটা বিরোধিতা করছিলেন, মানে এই ধরনের আন্দোলনের পরিণতি যে ভালো হবে না সেটা অনেকে বলছিলেন। এটাতে যে রাজনৈতিক মুক্তি আসবে না সেটাও বলছিলেন। এই আন্দোলন থেকে যে নেতা দল তৈরি হয়েছে তারাও জনগণের রাস্তা এবং আবেগকে অপমানিত করছে, কারণ এটা শুরু থেকেই লেনিনের ভাষায় একটা কথা আছে, পেটি বুর্জোয়া আন্দোলন। পেটি এটা একটা ফ্রেঞ্চ ফরাসি শব্দ, পেটি মানে ক্ষুদ্র, ছোট, ক্ষুদ্র স্বার্থের জায়গা থেকে আন্দোলন। এবং পেটি বুর্জোয়া আন্দোলন নিজের রুটি রুজির জন্য, নিজের স্বার্থের জন্য আন্দোলন, এইটা দিয়ে কোনোদিন রাজনৈতিক মুক্তি আসে না, আসতে পারে না, যদি না সেই আন্দোলনের সাথে মতাদর্শিক সংগ্রাম যুক্ত না হয়। এইটার মতাদর্শ ছিল আব্বাতন্ত্র, যার হাত ধরে বাংলাদেশে বৈষম্য শুরু হয়েছে সেই শেখ মুজিব, ওই যে সোহরাওয়ার্দী বডিগার্ড, তার ছবি বুকে নিয়ে কয় মুজিবের বাংলায় বৈষম্যের ঠাই নাই। কত বড় হারামি করা! আমাদের রাজনৈতিক মুক্তির সংগ্রামকে আগায় নিতে হবে। রাজনৈতিক ভাবে মুক্তি পাওয়া গেলে এই ধরনের আব্বাতন্ত্র, পিতৃতন্ত্র, মুজিবতন্ত্র এমনিতেই জয় বাংলা হয়ে যাবে। যেটাকে বলি যক্ষা ভালো হইলে কাশি এমনিতেই ঠিক হয়ে যাবে। কিছু ইস্যু ভিত্তিক আন্দোলন করে হুজুক তুলে সুলতান মনসুর টাইপের নেতা সামনে আসলে আমাদের মুক্তি আসবে না। তাই আমাদের দাবি ভারত এবং তাদের সহযোগীদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করে একটা গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করা, যাতে আর মুক্তিযুদ্ধের ব্যবসা করার সুযোগ না থাকে। চেতনার নামে দেশের সর্বনাশ করতে কেউ যেন না পারে, সেই শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করা হবে। অসহায় বেকার প্রজন্ম থেকে আগামী প্রজন্ম যেন আত্মশক্তি নিয়ে বলিয়ান হয়ে বড় হইতে পারে, তেমন একটা দেশ গঠনের ঐতিহাসিক সংগ্রামে আপনারা লিপ্ত আছেন কিন্তু ইতিমধ্যেই। এই লড়াইকে জয়যুক্ত করেন। এই মাঠের লড়াই নামে আমাদের ভাইরা খায় না খায় ভারতীয় পণ্য বয়কটের আন্দোলন করতেছে, হাতে মাঠে ঘাটে বাজারে ওদের সাথে যোগ দেন। ইন্ডিয়া দাঁড়াইলে হাসিনাও তাড়ানো যাবে। হাসিনা বিদায় করতে পারলে কোটা মোটা আমরা ডাস্টবিনে চলে ফেলবো, আর কোটায় যারা চাকরি পেয়েছে তাদের পাশে লাথি দিয়ে বের করে দেবো। সকলের জন্য সাম্যের রাষ্ট্র আমরা গড়ে তুলবো। সেই দিনকে আসেন আমরা বাস্তব করে তুলি। তাছাড়া যতই আন্দোলন করেন কোনো লাভ হবে না, সাময়িক ভাবে পিছু হটবে, তারপর কুত্তা হাসিনার লেজ আবার বাঁকা হয়ে যাবে। তাই আসেন ওই কুত্তাটারে সটাই।